রায়চৌধুরী বাড়ির ক্ষতি করতে ঈশিতাকে জেল থেকে বের করে আনলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ধানু কোর্টের মধ্যে ডেমো দেখাতে থাকে, যেখানে রুদ্রর গায়ে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে লাবু। তখনই ধানু ডক্টর সাহেবকে বলতে থাকে, আচ্ছা ডক্টরবাবু, আপনি দেখে বলুন তো, এরকম হাইটের মানুষকে যদি লাবণ্য সান্যালের হাইটের কেউ গুলি করে, তাহলে গুলিটা কোন দিকে যাবে? তখনই সেই ডক্টর বলতে থাকে, না, সেই গুলিটা উপরের দিকে বা সোজাসুজি যাবে, কখনোই নিচের দিকে যাওয়া সম্ভব নয়। যা শুনে জজ সাহেব পুরো চমকে যায়, বলতে থাকে, আপনি শিওর তো ডক্টর? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব, আপনি যে কোনো এক্সপার্টকে এনে এটা দেখাতে পারেন। এই হাইটের মানুষ যদি কখনো গুলি করে, তার গুলি কখনোই নিচে যাওয়া সম্ভব নয়, নিচের দিকে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জজ সাহেব। ওইদিকে রুদ্র ভয় পেয়ে যায়। তখনই ফুলকি রুদ্রকে বলতে থাকে, কি জামাইবাবু, জল খাবেন নাকি? তখনই রুদ্র রেগে যায়। তারপরে ধানু বলতে থাকে, ঠিক আছে, যারা যারা এই ডেমো দেখাতে আমাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ, যে যার যার জায়গায় চলে যান। তারপর দেখা যাবে ফুলকি নিচের জায়গায় গিয়ে বসে, ওইদিকে রুদ্র। তারপরে লাবু কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। তখনই ডাক্তারবাবুর কথা শুনেই ধানু বলতে থাকে, তাহলে ইওর অনার, আমি তো এটা প্রমাণ করে দিতে পেরেছি যে লাবণ্য সান্যাল এই গুলিটা করেনি। অন্য কেউ লাবণ্য সান্যালকে ফাঁসানোর জন্যই এই গুলিটা করে মৃত লাশটা মাস্টারমশাই ঘরে রেখে গেছে। যা শুনে জজ সাহেব বলতে থাকে, হ্যাঁ, এটা তো স্পষ্ট যে লাবণ্য সান্যালের পক্ষে এই গুলিটা করা সম্ভব নয়। আর যেহেতু মাস্টারমশাই বাড়িতে ছিলেন না, তাই লাবণ্য সান্যালের পক্ষেও এরকম একটা লাশ টেনে নিয়ে আলমারিতে রাখাও সম্ভব নয়। তখনই আশিসময় বাবু দাঁড়িয়ে বলতে থাকে, কিন্তু ইওর অনার, এখানে তো যেহেতু বন্দুকের গায়ে লাবণ্য সান্যালের ছাপটা পাওয়া গেল, সেই ছাপটা কি করে আসলো? তখনই ধানু বলতে থাকে, দেখুন আশিসময় বাবু, ছাপ তো যে কোনো কিছু থেকেই যে কোনো কিছুতেই লাগানো যায়, সেটা তো যে কারো ছাপ হতে পারে। তখনই এই কথা শুনে আশিসময় বাবু চমকে যায়। তারপরে দেখা যাবে জজ সাহেব বলতে থাকে, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লাবণ্য সান্যাল আর মাস্টার মশাই মানে পল্লব রায় চৌধুরীকে বেকসুর খালাস করা হলো। তারপরে এই বলেই এই খুনের আবারও তদন্তের ভার দিল বড়বাবুকে। এই বলে জজ সাহেব সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রুদ্র প্রচণ্ড রেগে যায়। তখন রিকি বলতে থাকে, দাদা, সবই তো ঠিক ছিল, কিন্তু এটা কি করে ঘুরে গেল রে? তখন রুদ্র বলতে থাকে, দেখ রিকি, এখানে দাঁড়িয়ে থেকে বেশি কথা বলা উচিত হবে না, তাহলে আমাদেরকে সন্দেহ করতে পারে, বুঝতে পেরেছিস? তখনই দেখা যাবে মাস্টারমশাই ফুলকি আর লাবুকে জড়িয়ে ধরে, আর ধানুকেও। তখনই ফুলকি বলতে থাকে, বুঝতে পেরেছো ধানু দিদি, এবার তো আর কোনো সমস্যাই রইল না। এবার না বড়দার মৃত্যুর রহস্য আমি ঠিক ভালোভাবে তদন্ত করতে পারবো। এবার আমি জানি যে যেই দিন এই রহস্যটা উদ্ঘাটন করতে পারবো না, সেই দিন সব রহস্য বেরিয়ে যাবে আর আসল অপরাধীও ধরা পড়ে যাবে। যা শুনে রুদ্র রাগান্বিতভাবে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, জামাইবাবু, যতই এরকমভাবে আপনি আমার দিকে তাকান না কেন, এবার আর আমাকে কিছুতেই আটকে রাখতে পারবেন না। তারপরে দেখা যাবে রুদ্র আর রিকি সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে মাস্টারমশাইরাও ওখান থেকে বেরিয়ে যায়। কোর্ট চত্বরে মানুষের ভিড় জমে যায়। সবাই মালা নিয়ে লাবণ্য সান্যাল আর মাস্টারমশাই নামে স্লোগান দিতে থাকে। তারপরেই দেখা যাবে মাস্টারমশাই আর লাবণ্য সেখানে আসলেই তাদেরকে সবাই মালা পরাতে থাকে আর বলতে থাকে, আমরা জানতাম যে লাবণ্য সান্যাল কখনো এরকম কাজ করতে পারে না, আর মাস্টারমশাই উনি সবার কাছে আমাদের ভগবান। ঠিক তখনই রুদ্র আর রিকি যেতে থাকে। তখন সেই ভিড়ের মাঝখান থেকে একজন সাহস করে রুদ্রকে জুতা ছুঁড়ে মারে, যে জুতোটা রুদ্র গায়ে লেগে যায়। তখন রুদ্র বলতে থাকে, কে করলো এটা? এত বড় সাহস কার? কে করলো এটা? এক্ষুনি এখানে বেরিয়ে আসো। তখনই ফুলকি রুদ্রর সামনে চলে আসে আর সে বলতে থাকে, কি জামাইবাবু, সেদিন আসলে কি ভিড়ের মধ্যে যেই নাম না জানা লোকটা যা আমাদের জেঠুমণিকে জুতো ছুঁড়ে মেরেছিল না, সেই নাম না জানা লোকটাই হয়তোবা আপনার দিকে জুতোটা ছুঁড়েছে, বুঝতে পেরেছেন? তখন এই কথা শুনে রুদ্র রেগে যায় আর ফুলকির দিকে আঙুল তুলে বলতে থাকে, ফুলকি দাস, এই সব কিছু তোমার কাণ্ড কারখানা, জানি তো আমি সব কিছু শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। তখন রিকি বলতে থাকে, দাদা তুই চুপ করবি? এসব কিছু তোকে রাগানোর জন্য করা হচ্ছে, প্লিজ মাথাটা ঠান্ডা কর, চল এখান থেকে চল। তখনই রুদ্র সেখান থেকে চলে যায়। তারপরে ফুলকি হাসতে থাকে। ওইদিকে জেঠুমণি লাবণ্য সহ সবাই খুশি হয়ে যায়। তারপরে জেঠুমণি শানুকে বলতে থাকে, শানু, এবার চল তো, বাড়িতে যেতে হবে তো। ওইদিকে ফুলকি সেই মেয়েটাকে গিয়ে বলতে থাকে, দিদি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো না, তুমি যে সাহস করে জুতোটা ছুটতে পেরেছো সেটাই অনেক। তখনই মেয়েটা বলতে থাকে, না না, কি বলছো তোমরা হলো আমাদের জন্য সব কিছু, আর এই রুদ্র সান্যাল কম শয়তানি তো করেনি, কম কিছু তো করেনি, তার জন্য এতটুকু করতে পেরেছি, সেটাই অনেক। আর লাবণ্য সান্যাল আর মাস্টারমশাই আমাদের জন্য ভগবান, তারা কখনো কোনো অন্যায় করতে পারে না, সেটা আমি জানি। তারপরে রোহিত সবটা শুনতে পায়। তখন মেয়েটা চলে গেলে রোহিত ফুলকিকে এসে বলতে থাকে, ও আচ্ছা ফুলকি দাস,
তাহলে সব কিছু তোমার শয়তানি ছিল, তাই তো? তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি ধরে ফেললেন। আসলে না, আমি তখন এই মেয়েটাকে আরও কিছু জনকে বোঝাতে শুনেছিলাম যে লাবণ্য সান্যাল আর মাস্টারমশাই কখনো এরকম কাজ করতেই পারে না। আর রুদ্ররূপ সান্যাল আগে কি কি করেছিল সব কিছু বলতে শুনেছিলাম, তাই তাকে বলেছিলাম এরকম একটা কাণ্ড করতে। এটা তো প্রাপ্য ছিল, তাই না? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ ফুলকি, ওর প্রাপ্যটা এবার ওকে দিতেই হবে। তখন ফুলকি বলে, দেখুন না আগে কি করি, এবার বরদার মৃত্যুর তদন্তটা ভালো করে করতে হবে, তারপরে ওনার মুখোশটা এবার ছিঁড়ে দেব। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ ফুলকি, আগে চলো আমরা বাড়িতে যাই, তারপরে না সব কিছু হবে। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ চলো চলো, সবাই মিলে আমরা বাড়িতে যাই। তারপর সবাই মিলে বাড়িতে যেতে থাকে। তারপরে দেখা যাবে রুদ্র পুজো দিতে যায়। পুজো দিতে গিয়েই আগুনের ওপর হাত রাখে আর বলতে থাকে, কেন তুমি এরকম করলে মা? বলো, কি করলে আমার অপমানের প্রতিশোধ নিতে পারবো? বলো, আমার হাত পুড়িয়ে দিলে? তাহলে এখনই আমি আগুনের মধ্যে হাত রাখবো। এই বলে একটা কাঠ নিয়ে আগুন দেবে, ঠিক তখনই সেখানে চলে আসে তেওয়ারি আর এসে কাঠটা ফেলে দিয়ে বলতে থাকে, দাদা কি করছেন? এখনই তো হাতটা পুড়ে যেত। তখন রুদ্র বলতে থাকে, কি করছেন? হাতটা পুড়ে যেত? কোর্ট চত্বরে আমার গায়ে জুতো ছুঁড়ে মেরেছে, জুতো। তখনই তেওয়ারি বলতে থাকে, দাদা বলুন, ওই মেয়েটার হাত আমি কেটে এনে দেবো। তখনই রুদ্র বলতে থাকে, ওই মেয়েটার সব কিছু ফুলকি দাস করেছে, পারলে ফুলকি দাসের হাতটা কেটে এনে দিতে পারবে? পারবে? তা তো পারবে না, তুমি। তখনই তেওয়ারি বলতে থাকে, দাদা খবর নিয়ে আসলাম, ওই যে রায়চৌধুরী বাড়িতে আজকে মাংস ভাত খাওয়ানো হবে দলের সবাইকে। তখন রুদ্র বলতে থাকে, বাবা, এই খবর দিতে এসেছো আমাকে, তাই তো? এই খবর দিতে এসেছো? এত কিছু করেও কিচ্ছু আটকাতে পারলাম না। তথার মৃত্যুর তদন্ত করছে, কেসটা আবার রিওপেন হয়েছে, এখন আবার সজলের হত্যা তদন্ত হবে। বুঝতে পারছো? আমি সব দিক থেকে ফেঁসে যাচ্ছি, সব দিক থেকে আমার আর ভালো লাগছে না। তখনই এই কথাতেই তেওয়ারি বলতে থাকে, দাদা এখন কি করব আপনি বলুন না। তখন রুদ্র বলতে থাকে, কি করবে আবার? ওই রায়চৌধুরীর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই তো নিতে পারবো না। ওই যে আমার আদরের মা, সেও তো এখন আমাকে ভুল বুঝছে, এখন আর আমার দলে নেই, আস্তে আস্তে ফুলকির দলে চলে যাচ্ছে, তার থেকেও তো কোনো খবর নিতে পারবো না। আগে তো ঈশিতা ছিল, ঈশিতার থেকে তাও আমি খবর নিতে পারতাম, এখন তো তাও নিতে পারছি না। আচ্ছা তেওয়ারি, ঈশিতা ম্যাডামের কি খবর? তখন তেওয়ারি বলতে থাকে, আর কি খবর, সংশোধনাগার আছে তো, বের হতে চাচ্ছে, কি করে বের হবে আর? তখন রুদ্র বলতে থাকে, ওর সঙ্গে আমি দেখা করব আমি ঈশিতার সঙ্গে, সব ব্যবস্থা তুমি করবে, বুঝতে পেরেছো? এই বলে রুদ্র সেখান থেকে চলে যায়। তখন তেওয়ারি বলতে থাকে, দাদার কি মাথাটা খারাপ হলো নাকি? ঈশিতা ম্যাডামের সাথে দেখা করবে? ওইদিকে দেখা যাবে মাস্টারমশাই সহ ফুলকি, রোহিত সহ সবাই মিলে হইচই করতে থাকে। মাস্টারমশাই নিজে রান্না করে, তখন হৈমন্তী সাহায্য করতে থাকে। তারপর দেখা যাবে মাস্টারমশাই বলতে থাকে, হৈমন্তী এত লঙ্কার গুঁড়ো দিও না, ঝাল হয়ে যাবে তো। তখন হৈমন্তী বলতে থাকে, বাবা আমার হাতে ছোঁয়াতেই তো মাংসটা আরো ভালো হলো। তারপরে সবাই খেয়ে দেখতে থাকে আর বলতে থাকে, দারুণ হয়েছে, দারুণ। তারপরেই গানের আসর বসাতে থাকে সবাই। তখন শানু বলতে থাকে, আচ্ছা আমরা বরং আজকে বাংলা গানের কলি খেলবো, ঠিক আছে? গানের লড়াই হবে। তখনই দুই ভাগে ভাগ হয়ে যায় সবাই, মেয়েরা এক দলে আর ছেলেরা আরেক দলে। তারপর সবাই সুন্দর করে গান গাইতে থাকে। ঠিক তখনই দেখা যাবে একটা মহিলা পুলিশের সঙ্গে ঈশিতা সেখানে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে, আমি কি ভিতরে আসবো? তখন ঈশিতাকে দেখে সবাই চমকে যায়। তখন ঈশিতা এসে বলতে থাকে, আমার না তোমাদের সঙ্গে কিছু কথা আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।